নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগত। আজকে আমাদের আদি কৈলাস ওম পর্বত ও পঞ্চচুল্লির যে যাত্রা ছিল সেই যাত্রার প্রথম দিন, প্রথম পর্ব। ধারচূড়া থেকে আজকে আমরা গুঞ্জি অবধি পৌঁছাবো। এই সামান্য 70-75 কিলোমিটার পথ যেতেই আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। পাহাড়ি রাস্তা, কোথাও পিচঢালা, কোথাও বা ধসের কারণে রাস্তা সেই তথৈবচ অবস্থা। আমরা ইতিমধ্যেই ধারচূড়া থেকে রওনা দিয়ে ফেলেছি। এই অঞ্চলটি ধসপ্রবণ অঞ্চল। এখানে প্রতিনিয়ত ধস নাবে। এই রাস্তা দিয়ে আমরা আজকে গুঞ্জি অবধি পৌঁছাবো। গুঞ্জিতে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে দেখাবো আপনাদের। এই হোমস্টে বা এখানে গুঞ্জিতে কি কি হোমস্টে রয়েছে সেইগুলো দেখাবো, সেখানকার নাম্বার আপনাদের দেব। সেখানে কি অ্যারেঞ্জমেন্ট থাকে, খাওয়া দাওয়ার কি অ্যারেঞ্জমেন্ট থাকে, তার মূল্য বা কি নেওয়া হয়, সমস্তটা দেখাবো। যাত্রাপথ আপনারা দেখতেই পাচ্ছেন, কোথাও রাস্তা বলতে কিছু নেই, আবার কোথাও পিচঢালা রাস্তা। বিআরও সর্বক্ষণ কাজ করে চলেছে এই রাস্তায়। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। দেখুন কি অবস্থা, রাস্তা বলতেই কিছু নেই, জলে ভর্তি, কাদা। তার মধ্যে দিয়েই এই গাড়িগুলো চলে। এখানে ছোট গাড়ি চলাচল একদমই নেই বললে চলে, কারণ ছোট গাড়ি চলা সম্ভব নয়। আদি কৈলাসের পথে আমরা এই 4 সঙ্গী, আর আমাদের পিছনে আরেকটা গাড়ি আছে, সেখানেও 4 সঙ্গী আছে। আমরা এই 8 জন মিলে চলছি বাবার দর্শনে। দেখি আগে বাবার কি ইচ্ছে হয়। গত কয়েকদিন তো বন্ধই ছিল, এই আজকে পারমিট পেলাম, আজকে বেরানোর মতন পজিশনে আছি। তাও রাস্তার কন্ডিশন খুবই খারাপ, সে তো দেখতেই পাচ্ছেন। আর আমাদের দাদার উপরেই ভরসা, দাদা আমাদের নিয়ে চলছে। ঠিক আছে, আগে সামনে দেখা হবে। যাই হোক, যেটা বলছিলাম, এই রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছে কালী নদী। এই কালী নদী আপনাদের আগেও আমরা আমার ভিডিওতে দেখিয়েছি, নেপালে ঘুরতে যাওয়ার সময়। এই কালী নদীর উদ্গমস্থল আমরা দেখাবো যেদিন আমরা ওম পর্বত দর্শনে যাব। আমরা এখন চলেছি উত্তরাখণ্ডের সীমানা দিয়ে। এই কালী নদী দুটি দেশকে বিভক্ত করেছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, ভারত, উত্তরাখণ্ড রাজ্য, আর আপনার ডান দিকে যেটি দেখছেন এটি নেপাল। নেপালের এবং ভারতের সীমানা এই কালী নদী এই অঞ্চলে বিভক্ত করেছে। এরকম ঝর্ণা রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর দেখতে পাবেন। নীল আকাশ, রোমাঞ্চক এক যাত্রা। ধারচূড়া থেকে গুঞ্জি পর্যন্ত গেলেই আপনারা এই রোমাঞ্চক যাত্রায় অংশ নিলেই আপনারা বুঝতে পারবেন এই যাত্রা কত রোমাঞ্চক। দেখুন, আমরা একটি যন্ত্রের নিচ দিয়েই যাচ্ছি, জেসিপির নিচ দিয়ে। কারণ জেসিপি এই কিছুক্ষণ আগে এখান থেকে তার
এই ধসের মাটি পরিষ্কার করেছে। আপনারা রাস্তা দেখলে হয়তো ভয় পাবেন। এটাই এই যাত্রার বা এই যাত্রাপথের রোমাঞ্চ। ক্যামেরা ঠিকভাবে ধরেই রাখা যাচ্ছিল না। প্রথমেই বলেছি ধসপ্রবণ অঞ্চল, যে কোনো সময় ধসের জন্য গাড়ি দাঁড়িয়ে যেতে পারে কয়েক ঘন্টা। তবে আমাদের সেই দুর্ভাগ্য হয়নি। প্রথম দিন বাবা আমাদের পরীক্ষা নিয়েছিলেন, তারপরে সুষ্ঠুভাবেই আমাদের পৌঁছে দিয়েছেন তার কাছে। তো যেটা বলছিলাম, এই অঞ্চল দিয়ে গেলেই আপনার মন আনন্দে ভরে উঠবে, পুলকে ভরে উঠবে। এই যাত্রাপথে আপনি বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণ পরিবেশ দেখতে পাবেন। এই ধারচুলা থেকে গুঞ্জি যেতে গেলে 3টি চেকপোস্ট রয়েছে, আর্মির চেকপোস্ট, যেহেতু এটি নেপাল এবং চীন সীমান্ত। তো 3টি জায়গায় আপনার পারমিট চেক হবে। আমরা পারমিট কোথা থেকে করেছিলাম সেটাও দিয়ে দেবো, তার নাম্বার দিয়ে দেবো। তো চলুন আমরা এই ধীরে ধীরে এই যাত্রাপথ অতিক্রম করি। আপনাদের এই যাত্রাপথের রোমাঞ্চকর কিছু দৃশ্য দেখাবো। দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে নিয়ে পৌঁছে যাব গুঞ্জি। এটি আদি কৈলাস এবং ওম পর্বতের মধ্যবর্তী অঞ্চলে পড়ে। কেন আমরা গুঞ্জিতে ছিলাম পরবর্তীকালে সেটাও বলবো। এই যাত্রায় অনেকে এই ওম পর্বতের একদম কাছে একটি গ্রাম রয়েছে কুটি গ্রাম, সেখানেও থাকেন, নাবিতেও থাকেন। বা গুঞ্জির আগে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামেও কিছু হোমস্টে রয়েছে, সেখানেও থাকেন। তো আমরা পছন্দ করেছিলাম গুঞ্জি। গুঞ্জি কেন, তার কারণ হলো এখানে আপনারা একটু পরে দেখতেই পাবেন প্রশস্ত জায়গা রয়েছে, গাড়ি পার্কিং এর কোনো অসুবিধা হয় না। নাভিতে কিন্তু আপনি এই সমস্যাটি ফিল করবেন যদি আপনারা যান, নাভিতে স্টে করেন। সেখানে গাড়ি পার্কিং এর খুব সমস্যা রয়েছে এবং ভিউও কিন্তু গুঞ্জির থেকে ভালো নয়, গুঞ্জিতেই সব থেকে ভালো। আর কুটিগ্রামে আমি বারণ করব আমার অভিজ্ঞতা থেকে, কারণ এই অঞ্চল তো ঠান্ডা জায়গা, বরফ পড়ে। তো নাভিতেই বরফ থাকে, গুঞ্জিতে সামান্য কিছু থাকে। আমরা যখন পৌঁছেছিলাম অক্টোবরে, একদিন 7 মাইনাস এবং একদিন -10, এবং কুটিতে কি পরিমাণ ঠান্ডা তাহলে থাকতে পারে আপনারা বুঝেই নিন। চলুন আমরা এরপরে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। যেতে যেতে দেখাবো কিছু ঝর্ণা পুরো রাস্তা জুড়ে পড়ছে, সেটিও দেখাবো। আবারও বলছি, আমরা এখন ভারতের সীমানা দিয়ে চলেছি উত্তরাখণ্ডের রাজ্যে। ডান দিকে আমাদের নেপাল যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটি নেপালের পাহাড়। এখানে ছোট ছোট গ্রাম রয়েছে। এই উত্তরাখণ্ডেরও কিছু পাহাড়ের উপরে ছোট ছোট গ্রাম রয়েছে। আমরা এখন দুপুর হয়ে গেছে, দুপুরে একটি জায়গায় এসে পৌঁছেছি। সেখানে কিছু মধ্যাহ্ন ভোজন আমরা করে নেব। এখানে আর্মি দেখতে পাচ্ছেন, কারণ এই অঞ্চলটি আগেই বলেছি নেপাল এবং চীন সীমান্ত, তাই এখানে আর্মির আনাগোনা খুব বেশি। চলুন আমরা ধীরে ধীরে গাড়ি থামাচ্ছে, আমরাও মধ্যাহ্ন ভোজনের জন্য অর্ডার দিয়ে। পাশেই একটি লেবু গাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, মুসম্বি লেবু গাছ, সেখানে ফটো তুলতে উঠে পড়লাম। এত ছোট গাছ, দেখুন কি পরিমাণ লেবু বা ফল ফলেছে, সেটি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা মধ্যাহ্ন ভোজন করে আবার
যাত্রা শুরু করব। একটি ছোট্ট গাছে কি পরিমাণ লেবু হয়েছে, এটা পাহাড় বলেই সম্ভব। আমাদের এই অঞ্চলে কিন্তু এই ফলন সম্ভবই নয়। চলুন ধীরে ধীরে দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আশীর্বাদ করতে হবে আপনাদের, আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন, এই আশা সকলের কাছে রাখবো। এখান থেকে দুপুরের মধ্যাহ্নভোজন সেরে আমরা আবার চলা শুরু করেছি। আমাদের পথ চলা আবার শুরু। দেখুন পাহাড় কেটে বিআরও কিভাবে রাস্তা তৈরি করেছে, সেই দৃশ্য আবার ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি। সামনে একটি গাড়ি রয়েছে, সেই গাড়ি যতক্ষণ না আসবে আমরা আগাতে পারবো না। তো আমরা ধীরে ধীরে আবার চলা শুরু করেছি। দেখুন রাস্তার উপরে, রাস্তা বলবো না নদী বলবো এটা বুঝে উঠতে পারছিলাম না। আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে রাস্তার কি পরিস্থিতি। এটা দেখে কিন্তু ঘাবড়াবেন না, কারণ এখানকার যারা ড্রাইভার তারা সকলেই একদম দক্ষ ড্রাইভার। আপনাদের সঠিকভাবে দায়িত্ব নিয়ে আপনাদের পৌঁছে দেবে। যদিও ভোলেনাথের কৃপা না হলে এই যাত্রা সম্ভব নয়। সত্যি রাস্তা নয় এটা, এটা কি আমি নিজেই বলতে পারবো না। আমি বলার ভাষা হারিয়ে ফেলছি, আপনাদের শুধু একবার দেখাবার চেষ্টা করছি। সামনে একটি আর্মির গাড়ি যাচ্ছে, আমরা ধীরে ধীরে তার পিছু নিয়ে আমরাও চলেছি। যতক্ষণ না পর্যন্ত বড় গাড়ি কোনো বড় জায়গা পাবে, সাইড দেবে, ততক্ষণ আপনাকে এভাবেই যেতে হবে। কারণ এটা শহরের কোনো রাস্তা নয়, এটি একটি পাহাড়ি রাস্তা। তো পাহাড়ে যারা ঘুরতে যান তারা সকলেই জানেন। এখানে কিন্তু ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আপনারা পাহাড়গুলো দেখলেই বুঝতে পারবেন। ছোট ছোট গাছ, এখানে কোনো সেই অর্থে বড় গাছ নেই। যারা পাহাড়ে যান তারা জানেন, যেখানে বড় গাছ সেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। যেখানে অক্সিজেনের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে সেখানে ছোট ছোট ঘাস বা গুল্ম জাতীয় উদ্ভিদ এখানে জন্মায়। সেরকম একটি অঞ্চল দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমরা প্রথমেই বলেছিলাম একটি ঝর্ণা দেখাবো, সেই ঝর্ণার খুব কাছাকাছি এসে পৌঁছেছি। অনেকেই এখানে নেমে স্নান করেন, আমরা সেই দুঃসাহস দেখাইনি। চলুন শুধু ঝর্ণা দেখব, যে পুরো রাস্তার উপরেই ঝর্ণাটা ঝরে পড়ছে সেটি দেখাবো। এই কারণেই বলছি দুঃসাহস দেখাইনি, কারণ অক্টোবরের এখানে অলরেডি হিমেল হাওয়া বইতে শুরু করেছে, হাত জমতে শুরু করেছে। তো সেই কারণেই আর আমরা কোনো রকম রিস্ক নিইনি, দূর থেকেই ঝর্ণাটা দেখুন আপনারা। ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে সবাইকে কাছ তুলতে বলেছে, কারণ পুরো গাড়ির উপরে বা পুরো রাস্তার উপরেই ঝর্ণাটি ঝরে পড়বে। সেই দৃশ্য আপনাদের দেখাবো। আমরা সকলেই কাছ তুলে এখান থেকে আবার চলা শুরু করব। দেখুন ঝর্ণাটি আপনাদের দেখিয়ে দিলাম। এই ক্ষেত্রে বলে রাখি, যারা ক্যাম্পার নেবেন বা স্করপিও নেবেন, গাড়ির উপরে যদি লাগেজ রাখেন তো প্লাস্টিক দিয়ে ড্রাইভারকে বাধ্য বলবেন। যাই হোক, ইতিমধ্যেই আমরা আরেকটি জায়গা, একটি ছোট্ট গ্রাম, সেখানে পৌঁছেছি এবং এখান থেকেই পাহাড়ের উপরে সাদা বরফ দেখে গাড়ি থামিয়ে
কিছু ফটো সেশন, সকলেরই মন আনন্দে উৎফুল্লে ভরে উঠেছে। সেই দৃশ্য আপনাদের সামনে একবার তুলে ধরেছি। এখানেও আমরা একটু সামান্য চা খেয়ে আগে এগিয়ে গেলাম এবং আমরা ইতিমধ্যেই গুঞ্জি এসে পড়েছি। চলুন আপনাদের গুঞ্জির প্রতিটি হোমস্টে একে একে দেখিয়ে দিচ্ছি, এখানকার পরিবেশও দেখাবো। আমাদের গুঞ্জি পৌঁছাতে পৌঁছাতে 3টে বেজে গেছে। এক মা বা হোমস্টের মালিক তিনি আমাদের হাত দেখিয়ে অভিনন্দন জানাচ্ছেন। প্রতিটি হোমস্টেতে গেলেই এইখানকার হোমস্টে বেশিরভাগই চালান বাড়ির মহিলারা। প্রতিটি বোর্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন হবে একটু পজ করে নাম্বারগুলো নিয়ে নেবেন, তাতে আপনাদের ফোন করে সুবিধা হবে, আগে থেকে বুক করতে পারবেন। এখানে থাকা এবং খাওয়া সহ প্রত্যেক জনের 1000 টাকা করে নেয়। কিছু হোমস্টে যেমন এইটা একটু বেশি নেয়। সুন্দর একটি হোমস্টে, দোতলা, সামনে ফুলের বাগান করা রয়েছে। এরকম হোমস্টে আরো দেখাবো, দেখতে থাকুন। গুঞ্জির সমস্ত হোমস্টেগুলো আপনাদের এক এক করে ঘুরিয়ে দেখাবো এবং বোর্ডে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কাছ থেকে দেখিয়ে দেব। এখানে গরম জলের প্রয়োজন হয়, এখানে তো কারেন্টের সেই ব্যবস্থা নেই। কিছু কারেন্ট এসছে, হয়তো সামনে আরো ভালো হবে, কিন্তু এখানে গিজার নেই। তাই এখানে এই প্রাকৃতিক এক গিজারের ব্যবস্থা করেন এই হোমস্টে গুলো। এখানে ভিতরে আগুন জ্বালিয়ে দেন এবং বাইরে যে ফানেল দেখছেন সেখানে জল দিলে কল থেকে সুন্দর করে গরম জল পড়ে। আপনি যখন চাইবেন গরম জল, এদের কোনো রকম বিরক্তি ভাব নেই, তখনই আপনাকে গরম জল প্রোভাইড করবে। আরেকটি হোমস্টে দেখাচ্ছি, এখানে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এটি গুঞ্জিতেই হোমস্টে। এরপরে আপনাদের যেটি দেখাবো, যে হোমস্টেটি দেখাবো, সেই হোমস্টেটায় আমরা নিজেরা ছিলাম। শিব শক্তি হোমস্টে। দেখুন, ছোট্ট হোমস্টে, গোটা 15 জন থাকবার মতো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে খাবার বলতে সকালের চা, টিফিন, দুপুরে কিছু দেয় না, কারণ দুপুরে সকলেই বাইরে যান, এবং রাত্রে রুটি, ভাত, ডাল, সবজি এবং আচার দেয়, চাইলে পাঁপড় ভাজাও দেয়। এদের এত অমায়িক ব্যবহার, আপনি যা বলবেন একদম চুপটি করে মুখ বুজে আপনাদের সেই জিনিসই প্রোভাইড করবে। গাড়িওয়ালা কিন্তু বলবে এখানে নিয়ে এসে এটি অন্নপূর্ণা পিক, কিন্তু আমি আপনাদের বলি অন্নপূর্ণা পিক এই গুঞ্জি থেকে দেখা যায় না। সেটি দেখতে গেলে আপনাদের মুন্সিয়ারির দিকে যেতে হবে এবং তার অন্নপূর্ণার পিছন দিকের দেখতে পাবেন। যাই হোক, তার সঙ্গে কথা না বাড়িয়ে আপনাদের গুঞ্জি পুরোটা দেখাচ্ছি। বিকেলের গুঞ্জি এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। এটি প্রতিটি হোমস্টেতেই দোকান রয়েছে, আপনাদের সামান্য কিছু যা প্রয়োজন এখান থেকে আপনারা নিতে পারেন, কিনতে পারেন। সেই ধরনের কিছুই পাওয়া যায় না, তবে দাম একটু বেশি, যেহেতু অনেকটা উপরে। চলুন আমাদের যে হোমস্টেতে আমরা ছিলাম সেই হোমস্টের ভিতরে রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। অন্য হোমস্টের রুমগুলো দেখাবো। চলুন, আমাদের সকলে একদম প্যাকিং হয়ে আছে, কারণ এখানে ইতিমধ্যেই মাইনাস ঢুকে পড়েছে। একটি রুমে আমরা দেখাচ্ছি, এই রুমটায় 4টি বেড রয়েছে, 4 জনের থাকবার ব্যবস্থা। পুরো রুমটা আপনাদের একটু ভিজিট করে দেখিয়ে দিচ্ছি।
এখানে থাকা খাওয়া মানে লজিং ফুডিং 1000 টাকা করে নেয়, সিজনে একটু বেশি নেয়। আর বাথরুম অ্যাটাচ কোথাও কোথাও রয়েছে, আবার কোথাও কোথাও বাইরে রয়েছে, একদম হোমস্টে লাগোয়া। এবং প্রতিটি হোমস্টেতেই আপনারা গরম জল পাবেন। আরেকটি রুম, সেটা 3টে বেড রয়েছে। এই হোমস্টেটা খুবই সুন্দর, 2টো বাথরুম রয়েছে, 10 জনের জন্য 2টো বাথরুম যথেষ্ট। খাবার জায়গা আলাদা, সামনে এসে খেতে হবে। চলুন আরেকটি হোমস্টে আপনাদের আমরা এখন যে হোমস্টেটার সামনে দাঁড়িয়ে আছি, আশা করি গুঞ্জির সব থেকে ভালো হোমস্টের মধ্যে এটি একটি। नंदिनी हेरिटेज होम स्टे नाम है इसका। हम इसका घर दिखाएंगे, आपको बेड भी दिखाएंगे, আপনাদের এর পুরো ঘর দেখাবো, সমস্ত কিছু দেখাবো। আর নাম্বার আমি দিয়ে দেবো, আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন আমরা একটু দেখে নিই প্রথমে, তারপরে আপনাদের বলছি। এটি একদম শেষের প্রান্তে। আর এই হোমস্টের মালিক যিনি, তারও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা এখন এই মুহূর্তে সেটাও দেখতে পাচ্ছেন। আপনারা যারা নিজেরা আদি কৈলাস ওম পর্বত যারা নিজেরা করবেন, তারা নিজেরা কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি কারোর সাথে না এসে যদি আপনারা অন্তত 4 জনের বা 6 জনের টিম বানান, তাহলে যারা নিয়ে আসে তাদের থেকে অর্ধেক পয়সায় হয়ে যাবে। কারণ আমরা নিজেরাই করছি, সেই জন্য সেই অভিজ্ঞতা থেকে ইতিমধ্যে আপনাদের বলছি। আমরা এই হোমস্টের মালিকের সাথে কথা বলাবো আপনাদের। হ্যাঁ, পুরোটা শুনবো। হেরিটেজ হোমস্টে ওনার, হ্যাঁ, পুরোটা শোনাবো, আপনাদের দেখিয়ে দেবো, এদের সাথে কথা বলিয়ে দেবো। নাম্বার তো থাকবেই স্ক্রিনে, আপনারা দেখতে থাকুন। দিনের গুঞ্জি আপনাদের দেখিয়েছি, রাতের গুঞ্জিও এক ঝলক দেখিয়ে দিচ্ছি। রাতের হোমস্টেতে লাইটগুলো জ্বলে উঠেছে, আর এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। এখানে ক্যাম্পও পাবেন, কিন্তু এই আদি কৈলাস ওম পর্বত ও পঞ্চচূল্লি টেক করবার জন্য আপনাদের প্রত্যেকেরই পারমিশন করতে হবে। সেখানে 1 কপি ছবি, আধার কার্ড এবং মেডিকেলের প্রয়োজন হবে। আমরা যার কাছে এই পারমিশন বা ইনার লাইন পারমিশন করেছিলাম, সেই ভদ্রলোক এই গুঞ্জিতেই থেকে আমরা এবার ধারচুলায় ফিরে গিয়ে তাদের একবার দেখিয়ে দিচ্ছি। একদম ধারচুলার মেন রোডে। এই ভদ্রলোকের ব্যবহার খুব ভালো, আশা করি আমরা তো সেটা পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। এখানে প্রচুর লোক এরকম পারমিশন করেন, তবে শুধু পারমিশনই করেন, গাড়িও প্রোভাইড করেন, চাইলে হোটেলও প্রোভাইড করেন, এবং পুরো প্যাকেজ ইনি প্রোভাইড করেন। যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন, নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। হাসি খুশি সুন্দর মানুষ। এই পারমিশনের জন্য কেউ 1500, কেউ 1200, তবে এই ভদ্রলোক খুব ভালো মানুষ এবং একটু রিজনেবল পয়সা নেন। এই পারমিশনের জন্য 1000 টাকা নেন। তাহলে সামনের সিরিজ দেখতে থাকুন।